আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনাম। পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকে দুদককে আদালতের আদেশ, দুর্নীতির মামলা আসামিদের সম্পদ বিক্রি রোধে ব্যবস্থা গ্রহণ। অবৈধ সরকারের অন্যায় আদেশ পালনে সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন। বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয় বললেন অর্থ উপদেষ্টা। বাড়তি শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে আলোচনা অব্যাহত। এবং চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে টাইগারদের 64 রানের লিড, সাদমানের সেঞ্চুরি ও ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপের পর মিডল অর্ডারে বিপর্যয়। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনাম বলে জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দুর্নীতির অভিযোগ থাকায় শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আদেশের বিষয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন, হাসিনা পরিবারের সদস্য সহ দুর্নীতি মামলার আসামিরা যাতে তাদের সম্পদ বিক্রি করতে না পারে সে কারণে সবকিছু জব্দের আবেদন করছে দুদক। রুকসানা আমিনের রিপোর্ট। দুর্নীতির নানা অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। পুতুলের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন এই আদেশ দেন। ফ্ল্যাটটির দেখাশোনার জন্য একজন রিসিভার নিয়োগ চেয়ে দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আদালতের আদেশের বিষয়ে কথা বলেন দুদক মহাপরিচালক। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের অনুসন্ধানকালে এবং তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া অবৈধ সম্পদ সহ ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 10,34,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 3টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 8,32,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এরই মধ্যে 27 এপ্রিল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশও দিয়েছেন আদালত। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুস বলেছেন, অবৈধ সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে জনরোষের মুখে পড়েছে বাংলাদেশের পুলিশ বাহিনী। তিনি বলেন, আগে পুলিশ ছিল দলীয় বাহিনী, এজন্য সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজারবাগ পুলিশ লাইন্সে 3 দিনের পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের 15 বছরে পুলিশ দলীয় কর্মীর ভূমিকায় ছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের
ব্যবস্থা নিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দিয়ে একাধিক ভাষণে আমি বলেছি, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে যথাযথ ভূমিকা রাখতে হবে। গত বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 62 জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের ব্যাচ পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ব্যবসা বাণিজ্য এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি বিনিময় বৃদ্ধির জন্য আজারবাইজানের সাথে যোগাযোগ বাড়াতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজারবাইজানের উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মাম্মাদভ এবং প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠক হয়। ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলা এবং ঢাকা ও বাকুর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর উপরও জোর দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা উপমন্ত্রীকে বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশের শিক্ষার্থীরা দেশটিতে জ্বালানি খাত নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। একই সাথে আজারবাইজানের শিক্ষার্থীরা বাংলাদেশের টেক্সটাইল খাতের শিক্ষায় আগ্রহী হবে। বৈঠকে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর বিশেষভাবে আলোকপাত করা হয়, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে। বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF ও বিশ্বব্যাংকের উপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে এই কথা বলেন অর্থ উপদেষ্টা। অন্যদিকে IMF এর ঋণের তৃতীয় এবং চতুর্থ কিস্তির ছাড় এখনই হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সাদি মাহমুদের রিপোর্ট। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। পরে সভার বিস্তারিত তুলে ধরেন অর্থ উপদেষ্টা। আলোচনায় উঠে আসে উপদেষ্টার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কিস্তি নিয়েও প্রশ্নের মুখোমুখি উপদেষ্টা। তো সার্বিকভাবে কিন্তু ওই যে এখন IMF ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। IMF বা ওয়ার্ল্ড ব্যাংক ডিপেন্ডেন্ট না, তবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ঋণটা ওরা তো বলছে আমরা এসে করবো, তো আমরা বাকিগুলো আমরা প্রসেস করবো। IMF বেসিক্যালি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিদের ডিউ ডিলিজেন্সটা ওরা করে, অন্যদের ওই এক্সপার্টাইজ ওরা করার কথা ওরা, কারণ ফরেন এক্সচেঞ্জ মার্কেট দেখে, ট্রেড ব্যালেন্স দেখে, ব্যাংকিং সেক্টর দেখে, তো সেটা ওরা তো বলে স্যাটিসফ্যাক্টরি, কিন্তু ওদের শর্তের সাথে আমাদের কিছুটা একটা স্টিকিং পয়েন্ট। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে NBR চেয়ারম্যান বলেন, ঋণ পাওয়ার ব্যাপারে এখনো আশা ছাড়ছে না সরকার। কিছু জায়গায় এখন পর্যন্ত আমরা এগ্রিমেন্টে আসতে পারিনি, ছোট্ট IMF এর সাথে বিশেষ করে, সেটাও এখনো নেগোসিয়েশন চলছে। হয়তো আমরা এটাতে একটা পরিস্থিতি একটা এগ্রিমেন্টে আমাদের আসবে। বাড়তি শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবে দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত মতামত জানাবে দলগুলো। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটিং পদ্ধতির ভালো সমাধান হতে পারে প্রক্সি পদ্ধতি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনৈতিক দলের সমর্থন না পেলে ইসির উদ্যোগ ব্যর্থ হবে। নাজিব বেগের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের সংখ্যা 1,30,00,000-এর বেশি হলেও তাদের ভোটের আওতায় আনতে অতীতে তেমন উদ্যোগ নেওয়া হয়নি।
তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে জোর তাগিদ। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে এর মধ্যে কর্মশালা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক সহ অংশীজনদের সাথে ইসির সেমিনার। বিএনপি, জামাত, এলডিপি, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ 20টিরও বেশি দল অংশ নেয় এতে। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে অভিমত দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসীদের ভোটের আওতায় আনতে ইসির পরিকল্পনা তুলে ধরেন সিইসি। আমরা চাই যে নেক্সট ইলেকশনে সুগঠিত হোক, এজন্য আপনাদের সবার বিজ্ঞ মতামত এবং সমর্থন আমরা চাই। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি। ভোটিং পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাই দলগুলো। এটা যাতে সত্যি সত্যি বিদেশে যারা ভোটার আছে এবং যারা বৈধভাবে গেছে এবং যাদের সম্পর্কে কোনো ধরনের মামলা বা অভিযোগ দেওয়ার পরে তারা পালিয়ে গেছে, এই ধরনের ব্যক্তিরা যাতে এই সুযোগটা না পায়। প্রক্সি সিস্টেম একটা ওনারা সাজেস্ট করেছেন, মোটামুটিভাবে সেটা হতে পারে। আর টেকনিক্যাল যে সকল বিষয়গুলো আলোচনা হয়েছে, এর আগে তো ধরেন ইভিএম মেথড ছিল, আমরা সেটার উপরে বিশ্বাসযোগ্যতা আনতে পারিনি। যদি প্রক্সি ভোটিং হয়, সেই প্রক্সি ভোটিংয়ের অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। সেই জন্য আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে। প্রক্সি ভোটের ক্ষেত্রে অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে, এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। দলীয় ফোরামে আলোচনা করে আগামী 15 মের মধ্যে প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে চূড়ান্ত মতামত দেবে দলগুলো। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদল কর্মী সন্দেহে আবিদ হত্যা মামলায় অব্যাহতি পাওয়া আসামি ছাত্রলীগের 12 জন নেতাকে 1 মাসের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আদালতের ওই রায় কেন বাতিল করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। এনামুল কবির রূপমের রিপোর্ট। 2011 সালের 21শে অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি 3য় বর্ষের ছাত্র আবিদুর রহমান আবিদকে ছাত্রাবাসের ভেতর পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 12 ছাত্রলীগ নেতাকে সরাসরি দায়ী করে চার্জশিট দেয় পুলিশ। তবে ছাত্রলীগ নেতাদের অব্যাহতি দিয়ে রায় দেন আদালত। সংক্ষুব্ধ হয়ে মামলার বাদী নেয়ামতুল্লাহ হাইকোর্টে আবেদন করলে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। রুলে বিচারিক আদালতের দেয়া আসামিদের অব্যাহতির রায় কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। 2019 সালে রায় হয়েছে, এতদিন পরে কেন আমরা আদালতে আসলাম? 2019 সালে হওয়ার পরে আজ পর্যন্ত আগস্ট মাসের আগ পর্যন্ত 2024-এর কেউ সাহসই করে নাই। কারণ তার মামা সাক্ষী দিতে গিয়েছিলেন, তাকে তো সাক্ষী দিতে দেওয়া হয়ই নাই, তাকে 4টি মামলার আসামি করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই জন্য তারা আদালতে আসতে পারেন নাই। যারা মারছে তারা হচ্ছে মেডিকেলের সবাই স্টুডেন্ট, সবাই এখন ছাত্রলীগ করত এবং সবাই বর্তমানে ডাক্তারি পেশায় জড়িত আছেন। অব্যাহতি পাওয়া আসামিরা হলেন তৎকালীন ছাত্র সংসদের ভিপি মফিজুর রহমান জুম্মা, চট্টগ্রাম ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ সুমন, সাধারণ সম্পাদক বিজয় সরকার, সহ সাধারণ সম্পাদক হিমেল চাকমা, ফেরদৌস রাসেল, শান্ত দেবনাথ, মাহফুজার রহমান ধীমান, নাসির উদ্দিন পাটোয়ারি, দেবাশিস চক্রবর্তী, মোস্তফা কামাল, রাশেদুর রেজা সানি ও সালমান মাহমুদ রাফসান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা সরকারের বৈষম্য, অবহেলা ও পক্ষপাত দুষ্টের প্রকৃষ্ট উদাহরণ। তিনি চলমান আন্দোলনে ছাত্রদের দাবি যৌক্তিক, তবে সেগুলো রোগের উপসর্গের উপশম মাত্র, মূল রোগ নয়। মাসুদ শাকিলের রিপোর্ট।
6 দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে শাটডাউন কর্মসূচিও চলছে। এমন এক প্রেক্ষাপটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা নিয়ে নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। বৈষম্য এবং অবহেলার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশের বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা। দুঃখের পরিতাপের বিষয় হলো যে অভ্যুত্থান উত্তর সরকার আসার পরেও এই শিক্ষার এই ধারাটির প্রতি যে পক্ষপাত দুষ্ট আচরণ এবং এখানে যে সমন্বয় এবং উদ্যোগের অভাব তা আমাদের খুবই পীড়িত করে। দেবপ্রিয় বলেন, সরকার আশ্বস্ত করলেও কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ওনারা যে সমস্ত দাবি দেওয়া করেছেন ওনাদের চলমান চিন্তা ভাবনা থেকে খুঁটিনাটি ওনারা বলেছেন, কিন্তু আমরা বলতে চাচ্ছি এই খুঁটিনাটি যদি সমাধানও হয় এই সমস্যা চলে যাবে না, এটা থেকে যাবে, কারণ এটা কাঠামোগত সমস্যা। ওই যে ওনারা আধুনিকায়নের কথা বলেছেন, ওই আধুনিকায়নের জোর দেওয়াটাই এখানে সবচেয়ে বড় বিষয় বলে মনে করছি। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অবহেলা ও হীনচোখে না দেখে উন্নয়নের মূল কাঠামোতে স্থাপন করতে হবে। মাসরুর শেখেল, চ্যানেল আই, ঢাকা। হাওর ও জলাভূমি সুরক্ষায় তরুণদের সম্পৃক্ততার পাশাপাশি সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। হাওর ও জলাভূমি সুরক্ষা এবং বহুমুখী ব্যবহার বিষয়ক সেমিনারে জলাভূমি সুরক্ষা ও ব্যবস্থাপনা আইন দ্রুত প্রণয়নের তাগিদ দিয়েছেন বক্তারা। সেই সাথে কমিউনিটি বেসড ট্যুরিজমের উপর জোর দিয়েছেন তারা। আলিমাল রাজের রিপোর্ট। বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের উত্তর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ হাওর ও জলাভূমি রয়েছে, যা দেশের প্রাকৃতিক সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। হাওর ও জলাভূমি শুধু জীববৈচিত্র্যই নয়, বরং মানুষের জীবিকা, কৃষি, পরিবেশ এবং অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে দিন দিন নষ্ট হচ্ছে হাওর ও জলাভূমি। পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে হাওর ও জলাভূমি সুরক্ষা এবং বহুমুখী ব্যবহার বিষয়ে সেমিনার। আলোচনায় হাওর ও জলাভূমির সুরক্ষা ও বহুমুখী ব্যবহারের বিষয়ে উঠে আসে নানা তথ্যপাত্য এবং পরামর্শ। আমাদের জলাভূমিগুলোর সীমানা চিহ্নিত করা, এটা একটা বড় কাজ। এবং বেলার যেই 1683/2014 যে রিট পিটিশন, এই রিট পিটিশনের কিছু নির্দেশনা আছে। এর মধ্যে একটা নির্দেশনা হচ্ছে যে বেষ্টনী তৈরি করা, আরেকটা নির্দেশনা হচ্ছে সাইকেল লেন থাকবে, আরেকটা হচ্ছে যেটা সবচেয়ে বড় একটা নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা দরকার এই মুহূর্তে, সেটা হচ্ছে জলাভূমি সুরক্ষা উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন প্রণয়ন করা। এটাই সময়ের দাবি, এটা করা উচিত। বাস্তুতন্ত্র রক্ষায় হাওর ভিত্তিক টেকসই উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি দূষণ রোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সৃষ্টির তাগিদ দেওয়া হয়। ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্রজেক্ট নিয়েছি, যেহেতু মানুষজন এটা ওয়েস্ট যে ম্যানেজ করতে হয় এই জিনিসটা তাদের তো ধারণা নাই। আমরা এটা স্টার্ট করছি, যদি কারো চোখের সামনে পানির বোতল ফেলে দেয় তাহলে তার জন্য একটা মিনিমাম পানিশমেন্টের ব্যবস্থা তো আমাদের থাকতে হবে, অন্তত তিরস্কার হইলেও। এবং ওই যে হাউস বোট আছে তার যে মালিক আছে বা ওখানে যে অপারেটর আছে তার কাছে এটা তুলে ধরা হবে যে ইউ ডোন্ট ডু দিস। বিশিষ্টজনরা বলছেন, হাওর ও জলাভূমিকে রক্ষায় সুপরিকল্পিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা এখনই প্রয়োজন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবার আই স্পোর্টস। দর্শক আরিফ চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে 2রা মে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে দলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে গুলিস্তান 0 পয়েন্টে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই কর্মসূচিতে যোগ দেন। গুলিস্তান 0 পয়েন্টের আশপাশে সড়কের দোকানদার ও সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এনসিপি নেতৃবৃন্দ। ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ও কলতাপাড়া ব্লকে চাচা ভাতিজা ইটভাটার কারণে 30 থেকে 35 জন কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটভাটার মালিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট।
ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ও কলতাপাড়া ব্লকে বোরো ধানের বাম্পার ফলন হয়েছিল এবার, কিন্তু চাচা ভাতিজা ইটভাটার কারণে 30 থেকে 35 জন কৃষকের প্রায় 7 একর বোরো ধানের ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের আশ্বাস পেলেও শেষ পর্যন্ত কৃষক ক্ষতিপূরণ পাননি। এই বিরিক ফিল্ডের আগুন পড়িয়া মেলা জমি ক্ষয়ক্ষতি হয়েছে, আমার 3 কাঠা হয়েছে। এই বিরিক ফিল্ডে বাতাসের দ্বারা ধুমায় আমাদের 2.5 কাঠা জমি ক্ষতি হয়েছে। 2.5 কাঠা জমিনে তারা সিদ্ধান্ত নিয়েছে 0.5 কাঠা টাকা দিব। রামগোপালপুর ও কলতাপাড়া ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কাটা প্রতি প্রায়, যারা ক্ষতি বেশি তাদেরকে 4,000 আর ক্ষতি কম 3,000 টাকা ক্ষতিপূরণ দিবে। রামগোপালপুরের পাশাপাশি আমার কলতাপাড়া ব্লকেও প্রায় 2 একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ইটভাটা পরিচালনা করছেন বলে জানান চাচা ভাতিজা ইটভাটার নির্বাহী পরিচালক। এই ইটভাটা পরিবেশে আমরা নবায়ন পাইছি, পরিবেশ ছাড়পত্র নম্বর 7। এই বছর নবায়নের জন্য আমরা টাকা জমা দিছি। ফায়ার সার্ভিস, কলকারখানা, ইনকাম ট্যাক্স এবং ব্যাট সমস্ত কিছুই করা আছে। কৃষক দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। সংবাদের রিপোর্ট চাই বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। কানাডার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টি বিশাল ব্যবধানে জয় পেয়েছে। এর ফলে মার্ক কার্নি আবারও কানাডার প্রধানমন্ত্রী। প্রাথমিক ফলাফল অনুযায়ী লিবারেল পার্টি পার্লামেন্টের 343 আসনের মধ্যে 168 আসনই এগিয়ে। বিরোধী দল কনজারভেটিভ পার্টি পেয়েছে 144টি আসন। এককভাবে সরকার গঠন করতে তাদের 172টি আসনে জয়ী হতে হবে। এদিকে বিজয়ী ভাষণে নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডা কখনোই ট্রাম্পের হুমকির কাছে নতি স্বীকার করবে না। বিস্তারিত সুব্রত কাইনের রিপোর্টে। কানাডার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিজয়ী ভাষণ দেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ সময় তিনি বলেন, কানাডা কখনোই ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে নতি স্বীকার করবে না। যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতার ধাক্কা কানাডা কাটিয়ে উঠেছে, তাই এই শিক্ষা কখনো ভুলে যাওয়া উচিত নয়। President Trump is trying to break us. That will never ever happen. কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী পিয়েরে পোলিয়েভর পরাজয় মেনে নিয়েছেন। তিনি বলেছেন, খুবই সামান্য ব্যবধানে হলেও কার্নি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য যথেষ্ট আসন জিতে গেছেন। We congratulate people from all political backgrounds on participating in the democratic process. এদিকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে শুভেচ্ছা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভান ডের লেইন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস সহ বিশ্ব নেতারা। এর আগে নানা বিতর্কের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমতা ছাড়েন। তখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মার্ক কার্নি। ক্ষমতায় আসার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার নানা বিষয়ে সমালোচনা করেছেন। এতে তার সমর্থন বেড়ে যায়। শুধু লিবারেল পার্টিই নয়, রাজনীতিতে নতুন মুখ মার্ক কার্নি। তিনি এর আগে কানাডা ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ছিলেন। এর আগে কখনোই নির্বাচনে অংশ নেননি কার্নি। জাস্টিন ট্রুডো ক্ষমতা ছেড়ে দিলে তিনি কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রথমবারেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। সুব্রত গাইন, চ্যানেল আই। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে নিউ ইয়র্ক স্টেট সিনেটে রেজুলেশন গৃহীত হয়েছে। এর মাধ্যমে বিশ্বসভায় বাংলাদেশ ও বাঙালির জয়গান নতুন মাত্রায় উদ্ভাসিত হয়ে উঠল। ক্যাপিটাল হিলে 5 সিনেটরের অংশগ্রহণে অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা লাভ করে। সিনেটর সেপুলভেদা অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের অবদান তুলে ধরেন। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশ্বজিৎ সাহা, মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর নজরুল ইসলাম, সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, সঙ্গীত পরিচালক মোহিতোষ তালুকদার তাপস এবং শিল্পী লুৎফুন নাহার লতার উপস্থিতিতে রেজুলেশনটি পাশ হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন টাইমস স্কোয়ার নববর্ষ উদযাপন কমিটির শিল্পীরা।
এবারই প্রথম বাংলা নববর্ষ আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়েছে, যা বিশ্বমঞ্চে বাংলাদেশ ও বাঙালির সম্মান বাড়ালো। ফ্রাজাইল এক্সিস্টেন্স কিংবা ভঙ্গুর সহাবস্থান শিরোনামে শেষ হলো চিত্রশিল্পী হারুনুর রশিদের একক দ্বিতীয় চিত্র প্রদর্শনী। রাজধানীর গুলশানের নেদারল্যান্ডস দূতাবাসের গ্যালারিতে এ উপলক্ষে আলোচনা ও অনুষ্ঠান হয়েছে। প্রদর্শনীতে শিল্পী তার চিত্রকর্মের মাধ্যমে বিশ্বায়ন, নগরায়ন এবং পরিবেশগত বিপর্যয়ের প্রভাবকে গভীরভাবে তুলে ধরেছেন। স্বকীয়তা সৃষ্টির অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন হাজার বছরের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে। পরিবেশের বিপন্নতা সহজাতভাবে রঙের প্রলেপ ও রেখার টানে উদ্ভাসিত হয় শিল্পীর চিত্রপটে। ফুটে উঠেছে প্রাকৃতিক রূপ, স্থাপত্যের উপাদান এবং যান্ত্রিক কাঠামোর সমন্বয়ে মানব সভ্যতার অতীত ও ভবিষ্যতের টানাপোড়েন। প্রদর্শনীকে বৈচিত্র্যময় করেছে শিল্পীর ছেলে মেঘদূত মিহিরের শিল্পিত উপস্থিতি। মিহিরের আঁকা 14টি ছবি ভিন্ন মাত্রা যোগ করেছে প্রদর্শনীতে। প্রকৃতির সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক সভ্যতার সম্মিলন ঘটেছে চিত্রকর্মে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কাটেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পরিচালক মোস্তফা জামান সহ অন্যরা। নেদারল্যান্ডস দূতাবাসের আয়োজনে অনুষ্ঠানের সহযোগী সামাজিক সংগঠন উইকেন্ড টুগেদার। বিশ্বাস করি আমরা সবাই অনেক অনুভূতিশীল এবং আমরা সংবেদনশীল এবং আমরা চাইব যে বসবাস করতে পারি, নিজেরা কোএক্সিস্ট করতে পারি, এনভায়রনমেন্টের সকল এলিমেন্ট একসাথে থাকতে পারি। আমাদের পরিবেশ বিপর্যয়ের কারণে যে আমাদের জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে বা অনেক প্রাণী বিলুপ্ত অবস্থায় আছে, তো সেগুলো নিয়ে আমি কাজ করি। সেই প্রকৃতির সেই জিনিসগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে এবং এগুলো ইকোলজি নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশ বিপর্যয় ঘটছে। এই যে প্রদর্শনীর শিরোনাম ফ্রাজাইল কোএক্সিস্টেন্স, অনাস্থার সহাবস্থান। আন্তর্জাতিক মৃত্যু দিবসে দুদিনের মুক্ত সুরের ছন্দ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় নাট্যশালায় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ এ আয়োজন করেছে। এই আয়োজনের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেন এবং সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবিন রহমান। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। এবছর ইউনিলিভার বাংলাদেশ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার 10% প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও রিসাইক্লিং কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। একই সাথে ইউনিলিভার গত 3 বছরে ইপসার সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা থেকে 24,000 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও রিসাইকেল করা হয়েছে বলে সভায় জানানো হয়। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অংশীদারিত্বমূলক উদ্যোগ শীর্ষক এক অনুষ্ঠানে ইউনিলিভারের কর্মকর্তারা এই ঘোষণা দেন। ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমদ চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর শামীমা আক্তার। 10% চট্টগ্রামের যে প্লাস্টিক বর্জ্য কনজিউমার বা সাধারণ মানুষের ব্যবহারের কারণে তৈরি হয় সেটা আমরা তুলে আনবো এবং এটা ব্যবস্থাপনা করব। আমাদেরকেও চেষ্টা করতে হবে অন্যান্য যে ব্যবসায়িক প্রতিষ্ঠানরা আছে যাদের পরিবেশ নিয়ে আগ্রহ আছে কাজ করার, আমরা সবাই মিলে আসলে শতভাগ প্লাস্টিককে ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারি। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সঙ্গে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।
মৎস্যবিজ্ঞান অনুষদের যুগ পূর্তি উপলক্ষে দুদিনের ফিশ ফেস্টিভ্যালের আয়োজন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সমুদ্রের তলদেশে রয়েছে অফুরন্ত সম্পদ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মাসুমা হাবিব, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সিভাসুর উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। আয়োজনে আরও বক্তব্য রাখেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রকুনুজ্জামান, বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অন্যরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব। দুদিনের ফেস্টিভ্যালে 26টি বিশ্ববিদ্যালয় সহ মৎস্য সেক্টরের সাথে জড়িত 95টি প্রতিষ্ঠানের 550 জন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। দুদিনের বৈজ্ঞানিক সম্মেলনে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের 350টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। যে আজকে বাংলাদেশের যে মাছের যে সম্পদ, সেটা আসলে আমরা একদিক দিয়ে আমরা দেখছি, কিন্তু সেটাকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে যদি আমরা সেটাকে বিশ্লেষণ করে এবং সেভাবে যদি আমরা রিসার্চ করে সেটাকে নার্সিং করতে পারি এবং সেভাবে অ্যাকোয়াকালচার করতে পারি, তাতে করে আমাদের এই যে সম্পদের আহরণ সেটা আরও বেশি হবে বলে আমি মনে করছি। ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না। সংগঠনের সভাপতি কাউসার আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিনিয়র সাংবাদিক সেলিম খান, শামসুল আলম সেতু, আনিসুর রহমান, আমিনুল ইসলাম মল্লিক, হাসনাইন তানভীর ইমন, সোহেল রানা, আতিকুল ইসলাম শাকিল। প্রধান অতিথি সাইফুল্লাহ পান্না সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলা নববর্ষ ও আমাদের সংস্কৃতি শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ডক্টর আনম মেশকাত উদ্দিন প্রধান আলোচক ছিলেন। পরে চিকিৎসা, সমাজ সেবা, সাংবাদিকতা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজনের দ্বিতীয় পর্বে সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন আদায়ের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপারনেস প্রকল্পের কর্মীরা। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আউটসোর্সিং কর্মীরা জানান, কোভিড-19 মহামারীর সময় 393 জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দিয়েছিল সরকার। পরবর্তীতে তাদের ইআরপিপি প্রকল্পের অধীনে স্থানান্তরিত করা হয়। পরে মেডিকেল অফিসার, নার্স এবং টেকনোলজিস্ট সহ আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। এতে মোট কর্মীর সংখ্যা 1154 জনে উন্নীত হয়। বর্তমানে প্রকল্পের অধীনে কাজ করছেন 1004 জন। আর এই সম্পদকে কাজে লাগানোর জন্য প্রয়োজন বেশি বেশি গবেষণা। মৎস্য বিজ্ঞান পরিষদের ডিন প্রফেসর ডক্টর শেখ আহমদ আল নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উন্নয়ন ও নাগরিক সেবায় আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং জনগণের ক্ষমতায়নের জন্য স্থানীয় সরকার ব্যবস্থার গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ প্রয়োজন বলে মত দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দুপুরে রাজধানীর গুলশানে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় সভায় বক্তারা বলেন, জন আকাঙ্ক্ষার আলোকে শক্তিশালী সংস্কার করতে রাজনৈতিক দলগুলোর ঐক্য ও মতামতের ভিত্তিতে সংস্কার করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করতে পারে এমন পদ্ধতি পরিবর্তনের কথা বলে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন করতে হবে। মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি সেবাকে দেশ এবং গ্রাহকের স্বার্থে বিটিআরসি 2018 সালের এমএনপি নির্দেশিকা বাতিল করে এই সেবায় বিশ্বের অন্য দেশগুলোর মতো প্রণোদনার বিষয়ে বাধা দূর করা সহ 5টি সুপারিশ করেছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ, TRNB।
রাজধানীর মহাখালীতে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা MNP সেবায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক কর্মশালায় তারা এই প্রস্তাবনা তুলে ধরেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। পিপিপি পদ্ধতিতে দেশে অবকাঠামো উন্নয়ন ধারণা অবহিত করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে পিপিপি ডিভিশনাল কনফারেন্স। পিপিপি পদ্ধতিতে সরকারি বেসরকারি স্টেক হোল্ডারদের মধ্যে অবহিতকরণ ও সম্ভাব্য উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ সহ প্রাসঙ্গিক সব বিষয়ে এই কনফারেন্সে আলোচনা করা হয়েছে। চট্টগ্রামে রেডিসন ব্লুতে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। আরও ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বিপিপির মহাপরিচালক, সরকারি বেসরকারি খাতের কর্মকর্তা, বিনিয়োগকারী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীদারগণ। কিশোর তরুণদের স্বার্থে চলচ্চিত্রে ধূমপান, মাদক সহ নেতিবাচক দৃশ্যায়ন পরিহার করতে জাতীয় সম্প্রচার নীতিমালা এবং জনস্বাস্থ্য আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। রাজধানীর আগারগাঁওয়ে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষের সেমিনারে বক্তারা বলেন, নাটক, টেলিফিল্ম ও সিনেমাতে ৯৯% চরিত্র ধূমপান, মাদক সহ নেতিবাচক বিষয় ছাড়া চরিত্রায়ন সম্ভব। এক্ষেত্রে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সজাগ থাকতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি ডক্টর অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক আরিফ সাদেক, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন ও অন্যরা। এবার খেলার খবর। পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকে দুদককে আদালতের আদেশ, দুর্নীতি মামলার আসামিদের সম্পদ বিক্রি রোধে ব্যবস্থা গ্রহণ। অবৈধ সরকারের অন্যায় আদেশ পালনে সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন। বাংলাদেশ এখন আর IMF ও বিশ্বব্যাংকের উপর নির্ভরশীল নয় বললেন অর্থ উপদেষ্টা। বাড়তি শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে আলোচনা অব্যাহত। এবং চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে টাইগারদের 64 রানের লিড, সাদমানে সেঞ্চুরি ও ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপের পর মিডল অর্ডারে বিপর্যয়। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।